আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল বাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব স্যার ফ্লুইড মেকানিক্স এর সপ্তম অধ্যায় এবং হাইড্রোলিক্সের নবম অধ্যায়, এবং এই ফ্লুইডের সপ্তম অধ্যায় এবং হাইড্রোলিক্সের নবম অধ্যায়টা কিন্তু আমাদের একই, ঠিক আছে? ওকে, তো এই অধ্যায় থেকে আমরা আজকে মোট দুইটা প্রমাণ করব। একটা হচ্ছে যে ডার্সি সূত্রের সাহায্যে ঘর্ষণজনিত বাধা, আরেকটা করবো চেজি সূত্রের সাহায্যে ঘর্ষণজনিত বাধা। এবং ডার্সি এবং চেজি এই দুইটা প্রমাণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই দুটো থেকে একটা কিন্তু আমাদের রচনামূলক আকারে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যেটা দেখবো সেটা হলো ডার্সি সূত্রের সাহায্যে ঘর্ষণজনিত বাধা HF4L v²/2GD। এখন স্যার ঘর্ষণজনিত বাধা দেখেন আমাদের বিভিন্ন ধরনের কিন্তু হেড লস হয়। আমি কিন্তু আগের দিন আলোচনা করছি স্যার বিভিন্ন ধরনের হেড লস। দেখেন হেড লস নিয়ে আমি আরেকটু কথা বলি, একটু খেয়াল করেন স্যার। দেখেন সাপোজ আমাকে যদি বলা হয় যে বিভিন্ন প্রকার হেড লসের নাম লিখো, কি লিখো? বিভিন্ন প্রকার হেড লসের নাম লিখো। এখন যদি বিভিন্ন প্রকার হেড লসের নাম যদি আমাকে লেখার কথা যদি বলা হয়, তাহলে আমি একটা পাইপ বিবেচনা করলাম, একটা পাইপ। আচ্ছা, তার আগে বলি হেড লসটা কি? হেড লস, হেড লস, হেড লস কাকে বলে? দেখেন আমরা সবাই কিন্তু বেসিক ইলেকট্রিসিটি একটা বই পড়ে আসছি, সেটা হচ্ছে যারা আরএসসি আছে তারা তৃতীয় সেমিস্টারে পড়ছেন, আর যারা মেকানিক্যাল আছেন তারা কিন্তু দ্বিতীয় সেমিস্টারে পড়ে আসছেন, আর যারা সিভিল তারা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়ছেন। তাহলে এখন এই হেড লস কাকে বলে? বলছে স্যার তরল প্রবাহে বাধা প্রদানকারীকে হেড লস বলে। মানে যখন একটা পাইপের ভিতর দিয়ে যখন একটা পাইপের ভিতর দিয়ে বা কোনো চ্যানেল দিয়ে যখন পানি প্রবাহিত হবে বা লিকুইড প্রবাহিত হবে, তখন ওই যে পানি বা লিকুইড ওই পাইপের যেসব অংশে বাধা পাবে ওই বাধাটাকে বলা হয়েছে আমাদের হেড লস। তাহলে হেড লস কাকে বলে? তরল প্রবাহে বাধা প্রদানকারীকে কি বলে? হেড লস বলে। কথাটা বুঝছি? ওকে। আর আমি ওই যে স্যার বেসিক ইলেকট্রিসিটির কথা কেন বললাম? কারণ বেসিক ইলেকট্রিসিটি আমরা পড়েছি স্যার কারেন্ট চলাচলে বাধা প্রদানকারীকে রেজিস্ট্যান্স বলে, ঠিক? আর এখানে তরল প্রবাহে বাধা প্রদানকারীকে কি বলে? হেড লস বলে, ঠিক আছে? ওকে। এখন আমাদের যদি বলা হয় বিভিন্ন প্রকার হেড লসের নাম লিখো, বিভিন্ন প্রকার হেড লস, যদি বলে বিভিন্ন প্রকার হেড লসের নাম লিখো, তখন আমরা এইভাবে বলতে পারবো। প্রথমত দেখেন এই যে একটা পাইপ হয়, এই পাইপটা যখন মনে করেন আমাদের এই পাইপের কাজটা কি স্যার, যে এক সেকশন থেকে আরেক সেকশনে কি স্যার লিকুইডকে কি করে? স্থানান্তর করা এর মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখেন এই একটা ধরেন আমাদের এই একটা পুকুর, এটা বিশাল একটা পুকুর আছে, এটাতে পানি আছে, এর ভিতরে আমি একটা পাইপ দিয়ে দিলাম। যখন এই পাইপটা এই পাইপের ভিতরে যখন পানিটা ঢোকা শুরু করবে, তখন এই যে মুখে কিন্তু এক ধরনের বাধা পাবে, কারণ এর মুখটা কি হয়? একটা পুরুত্ব আছে না? তাহলে প্রবেশের মুখে হেড লস কি লিখবেন? প্রবেশের মুখে। তার মানে পাইপ দিয়ে যখন পানিটা প্রবেশ করবে তখন প্রবেশের মুখে হেড লস। এবার যখন প্রবেশের মুখে হেড লস হলো মানে কিছুটা কিন্তু বাধা পেলো, হেড লস মানে তো বাধা। এরপরে যখন পানিটা ভিতরে চলে গেল, তখন ভিতরে কিন্তু ঘর্ষণজনিত বাধা। ভিতরে কি স্যার? ঘর্ষণ। কারণ যখন পানিটা যাওয়া শুরু করে তখন এখানে চাপ দিবে না, চাপ দিলে উভয় পাশে কি হবে? ঘর্ষণ খাবে না, ঘেঁষা খাবে। তাহলে ভিতরে কি? ঘর্ষণজনিত বাধা, ঘর্ষণ জনিত হেড লস। তাহলে কত গেল? একটা হলো পরিবেশের মুখে হেড লস, একটা হলো ঘর্ষণজনিত হেড লস। আমাদের কিন্তু বলছে কিন্তু এই ঘর্ষণজনিত হেড লসটাই কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন পাইপের ব্যাসটা হঠাৎ করে বেড়ে গেল, তাহলে হঠাৎ বৃদ্ধিজনিত কারণে হেড লস। কি বলতে পারি? হঠাৎ ব্যাস বৃদ্ধিজনিত হেড লস, হঠাৎ ব্যাস বৃদ্ধি জনিত হেড লস। আবার দেখেন এই ব্যাসটা কিন্তু আবার বড় থেকে আবার ছোট হয়ে গেল, তা হঠাৎ সংকোচনের কারণে হেড লস। মানে এটাকে হঠাৎ ব্যাস বৃদ্ধি বলতে পারেন, বা হঠাৎ প্রসারণ কারণে হেড লস বলতে পারেন। আবার দেখেন এখান থেকে ছোট থেকে বড় হয়ে গেল, আবার বড় থেকে ছোট হয়ে গেল, তাহলে এই লিখতে হঠাৎ সংকোচন, হঠাৎ সংকোচনের কারণে হেড লস। তাহলে বিষয়টা কি হলো? যখন পাইপ দিয়ে পানি প্রবেশ করবে প্রবেশের মুখে হেড লস, ভিতরে ঘষা খাবে না, পানি ঘেঁষা খাবে, ঘর্ষণের কারণে হেড লস। তাহলে হঠাৎ বৃদ্ধিজনিত হেড লস বা হঠাৎ প্রসারণজনিত, হঠাৎ বৃদ্ধি বলতে পারেন বা প্রসারণ বলতে পারেন, যে কোনো একটা বললে হবে। হঠাৎ সংকোচনজনিত হেড লস। আর যখন পাইপটা বেড়ে যাবে
তখন লিখবেন স্যার কি, যখন পাইপ দিয়ে পানি বেরিয়ে যাবে তখন বের হওয়ার মুখে হেড লস, বের হওয়ার মুখে হেড লস। এছাড়াও কিন্তু আরেকটা হেড লস আমাদের হয়, সেটা কি করে দেখেন, এই পাইপটা তো সোজা, যদি কোনো পাইপটা যদি এরকম স্যার এলবো থাকে, দেখছেন আপনারা এলবো কারের যে পাইপগুলো থাকে, এলবো কারের যে পাইপগুলো থাকে না, তাহলে এখানে লিখবেন স্যার ব্যান্ড বা এলবো জনিত কারণে হেড লস। তখন আপনি কি লিখতে পারবেন যে স্যার 6 নম্বরে এভাবে লিখতে পারবেন ব্যান্ড বা এলবো জনিত কারণে হেড লস। তাহলে এই 6 প্রকার হেড লস কিন্তু আমাদের পাইপে হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো আপনাকে যদি প্রশ্ন আসে যে বিভিন্ন প্রকার হেড লসের নাম লিখো, তখন আপনি এই 6টা লিখবেন। দেখেন এই পাইপটা যদি দেখতে চিত্র যদি আপনার মনে থাকে, তাহলে হেড লসগুলোকে আপনি এমনি জানবেন। আর হেড লসটাকে সেটা যদি না বুঝেন, তাহলে এগুলো আপনি কিন্তু জীবনে পারবেন না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আপাতত প্রমাণে চলে যাই। হ্যাঁ, তো আমাদের প্রমাণটা কি বলছে একটু দেখি। আমাদের প্রমাণটা বলছে যে ডাস্টির সূত্রের সাহায্যে ঘর্ষণজনিত কারণে হেড লস, তার মানে ঘর্ষণ যখন হবে তখন অবশ্যই পাইপের ভিতরে ঘর্ষণ হবে। তাহলে আপনি প্রথমে একটা পাইপ আঁকবেন, একটা পাইপ আঁকলেন, এই পাইপের 2টা সেকশন দিলাম, এটা হলো 1 নং সেকশন, আর এটাকে নাম দিলাম আমরা কত নং সেকশন, 2 নং সেকশন। আর এর ভিতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে, লিকুইড প্রবাহিত হচ্ছে। তাহলে এটা হলো P1। এখন যখন লিকুইড প্রবাহিত হবে, এর লিকুইডের একটা কিন্তু বেগ আছে, বেগ হলো V। আর যখন এখান থেকে এই প্রান্তে যখন আসবে, তখন এই প্রান্তে প্রেশারটা কিন্তু কমে যাবে, এটা হলো P2। যদি বলেন স্যার প্রেশার কেন কমে যাচ্ছে, কারণ যখন এইখান থেকে যে লিকুইডটা যে প্রেশারে যাচ্ছে, এই ঘর্ষণের কারণে কিন্তু প্রেশারটা কিন্তু কমে যায়, মানে প্রেশারটা লস হয়, মানে হেড লস হয় ভেতরে, ঘর্ষণজনিত কারণে হেড লস। যে ওই লসটাকে কিন্তু আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে এখানে কিছু কথা লিখবেন, যে প্রথমত ধরি এ হচ্ছে স্যার এটা পাইপ না, আমরা জানি এ মানে কি ক্ষেত্রফল, কিন্তু তাহলে আমরা বলতে পারি এ হলো পাইপের ক্ষেত্রফল, এ হলো পাইপের ক্ষেত্রফল, এ হলো পাইপের ক্ষেত্রফল। এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা এল আছে, এল মানে কি পাইপের দৈর্ঘ্য, আমি কিন্তু দৈর্ঘ্যটা এখানে দেখাই নাই। দৈর্ঘ্য মানে কি, যতটুকু পাইপ লম্বা হবে ততটুকু দৈর্ঘ্য। তাহলে এল হলো পাইপের কি স্যার, দৈর্ঘ্য। ওকে, এল হলো পাইপের দৈর্ঘ্য। এবার আপনি বলতে পারেন এখানে P1 মানে কি, 1 নং সেকশনে তরলের চাপ। তাহলে P1 হচ্ছে 1 নং সেকশনে তরলের কি স্যার, চাপ, ঠিক আছে। P2 মানে কত স্যার, 2 নং সেকশনে তরলের চাপ, 2 নং সেকশনে তরলের চাপ। আরেকটা জিনিস বলতে পারেন ভি মানে কত, বেগ। এটা হচ্ছে তরলের বেগ, মানে এই তরলের বেগ 1 নং 2 নং কেন বলবেন না, কারণ হচ্ছে স্যার এই বেগটা কিন্তু উভয় সেকশনের সমান, কারণ 1 নং এর ব্যাস যা 2 নং এর ব্যাস কিন্তু তাই। এবার দেখেন এই জিনিসটা কিন্তু খুব ইজি ব্যাপার। এ হলো পাইপের ক্ষেত্রফল, এল হলো দৈর্ঘ্য, P1 হচ্ছে 1 নং সেকশনের তরলের চাপ, P2 হলো 2 নং সেকশনের তরলের চাপ, আর ভি হলো তরলের বেগ। এবার লিখবেন যদি পাইপের উভয় সেকশনে ব্যাস সমান হয়, তাহলে দেখেন আমি লিখছি স্যার যদি পাইপের উভয় সেকশন মানে 1 নং বা 2 নং সেকশন উভয় সেকশনকে ব্যাস সমান না, দেখেন পাইপটা কিন্তু কোনো এই মতো বড় ও মতো ছোট এরকম কিন্তু না, উভয় সেকশন সমান। তো এখানে লিখলাম যদি পাইপের উভয় সেকশনের ব্যাস কি হয়, সমান হয়, তাহলে P1 অপেক্ষা লিখেন, P1 অপেক্ষা P2 এর চাপ কম হবে বা প্রেসার কম হবে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, কারণ এই উভয় সেকশনে যদি ব্যাস যদি সমান হয়, তাহলে P1 অপেক্ষা P2-তে কি প্রেসার কি হবে, কম হবে। কেন কম হবে, কারণ ভিতরে তো ঘর্ষণজনিত কারণে কিছুটা লস হচ্ছে। তাহলে এই কথাটা এবার একটু সাংকেতিক ভাষায় লিখবেন অতএব P1A। এখন P1A কেন, P মানে চাপ আর A মানে ক্ষেত্রফল, মানে 1 নং সেকশনের ক্ষেত্রফল ইনটু চাপ,
ঠিক আছে, 1 নং সেকশনে কি পরিমাণ ফ্লো যাচ্ছে, মানে দেখেন পাইপটা যদি বড় হয় ফ্লোটা বেশি, মানে তরলের ফ্লোটা বেশি, পাইপটা যদি ছোট হয় তাহলে তরলের ফ্লোটা কম। ঠিক আছে, তাহলে P1 A সমান P2 A প্লাস ঘর্ষণ জনিত বাধা। দেখেন কি লিখলাম যে P1 প্লাস P2, দেখেন আমি প্রথম সেকশনে যে পরিমাণ আমি প্রেসার পাবো লাস্টে সেই পরিমাণ প্রেসার পাবো না। কেন পাবো না? কারণ ভিতরে ঘর্ষণজনিত কারণে লস হচ্ছে। তাহলে আমি বলতে পারি 2 নং সেকশনের প্রেসার প্লাস ঘর্ষণজনিত বাধা সমান 1 নং সেকশনের প্রেসার। একদম সিম্পল হিসাব। এই যে 1 নং সেকশনের প্রেসার সমস্যা 2 নং সেকশনের প্রেসার প্লাস ঘর্ষণজনিত বাধা। ঠিক আছে, ওকে। তো এটা যেহেতু প্লাস এবার কি হবে মাইনাস হবে, তাহলে P1 A মাইনাস P2 A সমান ঘর্ষণজনিত বাধা। আর এই যে ঘর্ষণজনিত বাধা, এই ঘর্ষণজনিত বাধার একটা মান আছে, মানটা আমি একবারে এইভাবে লিখব যে F প্রাইম পাই DL ইন্টু ভি স্কয়ার। এই ঘর্ষণজনিত বাধার মানটা, এটা মানটা আপনি মুখস্থ রাখবেন। ঠিক আছে, তাহলে F প্রাইম পাই DL ইন্টু কত ভি স্কয়ার, এটা আপনি অবশ্যই মুখস্থ রাখবেন। এখন দেখেন এই দূর থেকে কিন্তু আমি কমন নিতে পারি, তাহলে যদি কমন নেই তাহলে এখানে থাকবে P1 মাইনাস কত P2 সমান F প্রাইম পাই DL ইন্টু কত ভি স্কয়ার। এবার দেখেন এইখানে এই যে স্যার F প্রাইম আছে না, আচ্ছা আমি এটা মানটা পরে লিখছি আর কি, আপাতত থাক। এখন এটা কি এপাশে কি গুণ, ওপাশে গেলে কত ভাগ হবে, তাহলে P1 মাইনাস P2 সমান F প্রাইম পাই DL ইন্টু কত ভি স্কয়ার বাই কত A। এখন উভয় পক্ষকে আপনি ওমেগা দ্বারা ভাগ দিবেন। কি দ্বারা ভাগ দিবেন? ওমেগা। তাহলে P1 বাই ওমেগা মাইনাস P2 বাই কত ওমেগা সমান F প্রাইম পাই DL ভি স্কয়ার বাই A ওমেগা। তাহলে আপনি এখানে লিখে দেবেন যে ওমেগা দ্বারা ভাগ। ওমেগা দ্বারা কেন ভাগ করলাম সে কথাটা আমি একটু পরে বলছি। ঠিক আছে, এখন ওমেগা দ্বারা যখন ভাগ করলাম, এখন দেখেন 1 নং সেকশন এবং 2 নং সেকশনের যে প্রেসারের যে পার্থক্যটা, এটাকে বলবো আমরা ঘর্ষণজনিত বাধা। তার মানে আপনি এই ভিতরে কি পরিমাণ ঘর্ষণজনিত বাধা পাচ্ছেন সেটা কি করে বের করবেন। দেখেন আমি যদি মনে করি ধরেন আজকে আমার কাছে 100 টাকা ছিল, এখন কালকে আমার কাছে টাকা আছে 70 টাকা, তাহলে আমি যদি বলি যে আমি একদিনে কত টাকা খরচ করলাম, তাহলে আমি গতকালকে ছিল 100 টাকা, আজকে আছে 70 টাকা, তাহলে 100 থেকে 70 বিয়োগ করব। ঠিক একইভাবে আমরা দেখতে হবে যে স্যার আমার ভিতরে কতটুকু ঘর্ষণজনিত বাধা পাচ্ছি, তাহলে 1 নং সেকশন থেকে 2 নং সেকশনটা কি করবো বিয়োগ করে দিব। এই যে 1 নং সেকশন মাইনাস 2 নং সেকশন এটা হলো ঘর্ষণজনিত বাধা। আর ঘর্ষণজনিত বাধাকে আমরা F দ্বারা, মানে ঘর্ষণজনিত বাধা মানে এই ঘর্ষণজনিত বাধা না, কিন্তু এই ঘর্ষণজনিত বাধা এটাকে আমরা F দ্বারা প্রকাশ করব। আর এই ঘর্ষণজনিত বাধার সূত্র হলো F প্রাইম পাই DL ইন্টু কত ভি স্কয়ার। ঠিক আছে, এটার নাম হলো, এটা P1 বাই ওমেগা মাইনাস P2 ওমেগা, এটা কার মান স্যার? F এর মান। ওকে, এরপর দেখেন উপরে যে স্যার এই যে F প্রাইম যে আছে, ওটা F প্রাইমের জায়গায় আপনি F প্রাইম রেখে দিলাম পাই DL ভি স্কয়ার। আর নিচে দেখেন এই যে A আছে, A মানে কিন্তু আমার ক্ষেত্রফল। A মানে কি? কেন ক্ষেত্রফল? কারণ এখানে এটা কিন্তু বৃত্তের, এটা কিন্তু পাইপটা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে সূত্র কত? পাই D স্কয়ার ভাগ কত 4 ইন্টু ওমেগা জায়গায় কত দিলাম ওমেগা। এবার আপনাদের এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে খেয়াল করেন, এই যে F প্রাইমের মান আছে, F প্রাইমের মান আছে স্যার F ওমেগা বাই 2G। এই জিনিসটা মাথায় রাখবেন, F প্রাইমের মান আছে F ওমেগা বাই 2G। এখন এখানে এই শেপের জায়গায় এই শেপ থাকলো, আর এইটা কিন্তু লব আর এইটা কিন্তু আমার হর, তাহলে লব এখানে কত আছে F প্রাইম, কিন্তু F প্রাইমের মান কত F ওমেগা। আচ্ছা F প্রাইমটা আগে লিখি, ঠিক আছে, F প্রাইম পাই DL ভি স্কয়ার ইন্টু, দেখেন এটা হলো লব আর এটা কিন্তু হর, যখন হর গুণ আকারে লিখতে হয় তখন কিন্তু উল্টায় যায়, তা 4টা যাবে উপরে আর পাই D স্কয়ার ওমেগা আসবে কোথায়? নিচে আসবে। এখন দেখেন এই শেপের জায়গায় এই শেপ থাকলো, তাহলে F প্রাইমের মান কত? কাটাকাটি পরে করবেন। F প্রাইমের মান কত? F ওমেগা বাই 2G, F ওমেগা বাই কত 2G, তাহলে পাই DL ভি স্কয়ার ইন্টু 4 বাই পাই D স্কয়ার কত ওমেগা। এখন দেখেন এখানে পাই ডি, এখানে পাই ডি কাটবে, কিন্তু এখানে কিন্তু D স্কয়ার, কিন্তু মানে একটা D কিন্তু থাকবে, ওমেগা ওমেগা কাটে, ভালো করে বুঝেন।
পাই ডি কাটে, এখানে কিন্তু ডি স্কয়ার কিন্তু, তাহলে একটা ডি কিন্তু আছে এখানে। তাহলে এই হলো প্রমাণ আমাদের যে এইচ এফ সমান সমান, দেখেন এই যে 4f l ভি স্কয়ার, তাহলে এই যে 4 এটা হলো এফ, এটা হলো এল, এই যে ভি স্কয়ার, হ্যাঁ এখানে এল ভি স্কয়ার, এল ভি স্কয়ার, নিচে কত 2g, আর এইখানে আছে ডি 2g, আর এই এখানে কত আছে স্যার ডি, কারণ এখানে ডি স্কয়ার মানে দুইটা না, কিন্তু একটা যদি বাদ চলে যায় তাহলে একটা বাদ চলে গেলে কিন্তু আরেকটা কিন্তু থেকে যায়। তাহলে আমাদের শেষে কত এইচে 4f l ভি স্কয়ার বাই 2g ডি, এটা ছিল আমাদের ডার্সির সূত্রের প্রমাণ। আশা করি স্যার একদম সহজভাবে দেখবেন, আপনাদের বইতে কিন্তু অনেকটা এমনভাবে করা আছে, কিন্তু আমি একটু আমার মতো করে সুন্দর করে আমি গুছিয়ে আপনাদেরকে করিয়ে দিয়েছি, কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিও করা। আর এরপর আমরা আরেকটা সে প্রমাণ করে, সেটা হচ্ছে চেজি সূত্রের সাহায্যে, সেটা ঘোষণাজনিত বাধা। তো দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে স্যার অবশ্যই আপনারা শেয়ার করবেন, যেন আপনাদের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু বড় হবে। আর আপনারা যেহেতু পঞ্চম পর্ব, যারা সিভিল তারাও পঞ্চম পর্ব, সিভিলের কিন্তু বাকি ষষ্ঠ পর্ব কিন্তু ভিডিও পাবেন, আর মেকানিক্যাল যারা আছেন তারা তো অবশ্যই ভিডিও পাবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওটা দেখি, মানে পরবর্তী প্রমাণটা দেখি, ঠিক আছে, ওকে। দেখেন এবার আমাদের আগে করেছি আমরা ডার্সির সূত্রের সাহায্যে ঘর্ষণজনিত বাধা, আর এবার আমাদের চেজির সূত্রের সাহায্যে ঘর্ষণজনিত বাধা ভি সমান সমান সি রুট ওভার এম আই। এখন যে ডার্সিরটা পারবে সে চেজিরটা পারবে, যে চেজির পারবে সে ডার্সি পারবে, ঠিক আছে। কি করে দেখেন, আমাদের এই চিত্র সেম, এইখান থেকে এই পার্টটা, এইখান থেকে আমরা এই পার্টটা যা লিখছি এই পার্টটা পুরোটাই সেম, কারণ আমি কিন্তু একটা প্রমাণ থেকে আরেকটা প্রমাণ রিলেটেড করে দেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখেন এইখান থেকে এই পর্যন্ত পুরোপুরি সেম, দেখেন আমি পুরোপুরি সেম লিখলাম, আমি শুধু এই জায়গাটুকু মুছে দিলাম, আমি এটাও সব সেম, মানে আগে যা ছিল তাই। এখন দেখেন আমি যদি বলি বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র কি, তাহলে আপনি কি বলবেন, বৃত্তের পরিধি কোনো কিছুর পরিধিকে বা পরিসীমাকে আবার পি দ্বারা প্রকাশ করি। তো বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র হলো স্যার কত, পাই ডি বা 2 পাই আর, পাই ডি, এটাকে বৃত্তের পরিধি তাই বলি না আমরা। এখন খেয়াল করেন স্যার, এই যে পি1 বাই ওমেগা মাইনাস পি2 বাই ওমেগা, এটা তো আমার এই সেপ থাকলো। এখন এফ প্রাইমের জায়গায় এই যে স্যার আমার এফ প্রাইম থাকলো, এই যে পাই ডি মানে কত স্যার, পরিসীমা না বৃত্তের পরিসীমা। তা পাই ডি মানে আমরা কি বলতে পারি স্যার, পি, এটা কিন্তু কি বলতে পারি, পি। আর এল ভি স্কয়ার আছে, এই যে স্যার এল ভি স্কয়ার যা ছিল তাই, নিচে এ ওমেগা ছিল, এ ওমেগা থাকবে, মানে একে কিন্তু এখন আর ভাঙবো না আমরা, ওকে। তাহলে এখন আমরা কি করব, এ নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে এইচ এফ এ ওমেগা সমান সমান 1 এর সাথে গুণগুলো ওইটা থেকে যায়, এ প্রাইম পাই এল ভি স্কয়ার, কারণ আমাদের কিন্তু ভির মানটা বের করতে হবে। এখন দেখেন এখানে এম সমান সমান এ বাই পি, এটা সূত্র কিন্তু মুখস্থ রাখবেন, এম সমান সমান কত, এ বাই পি। আবার আই সমান সমান এইচ এফ বাই এল, আই সমান সমান কত, এইচ এফ বাই এল। আর সি সমান সমান রুট ওভার ওমেগা বাই এফ প্রাইম। এখন এই মানগুলো আপনাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন আপনি দেখেন এইখান থেকে বিষয়টা এইখান দেখে থেকে বুঝতে পারবেন। দেখেন এম সমান এ বাই পি, আই সমান এইচ এফ বাই এল, মুখস্থ করতে হবে কিন্তু, কারণ অঙ্ক এতে কিন্তু অবশ্যই অঙ্ক আসবে, অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই লাগবে। আই সমান এইচ এফ বাই এল, আর সি সমান রুট ওভার ওমেগা বাই এফ প্রাইম। এখন দেখেন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ভি, তাহলে ভি স্কয়ারটা থাকবে, আর বাদ বাকি এই তিনটা এই পাশে কি হবে, ভাগ হবে না, কিন্তু ভাগ করার সময় আমাদের এই সূত্র দেখে বসাবো। প্রথমে দেখেন এখানে এই সেপ আছে, তো এই সেপের সাথে কার সম্পর্ক, এল সম্পর্ক, তো এলটাকে এই সেপের নিচে বসাই দিলাম, ইন্টু এখানে এ আছে, এর সাথে কার সম্পর্ক, পি সম্পর্ক, তাহলে পিটা এই পাশে বসাই এর নিচে, ইন্টু ওমেগার জায়গায় ওমেগার সাথে কার সম্পর্ক, এফ প্রাইমের সম্পর্ক, তো এফ প্রাইমটা ওমেগা নিচে ভাগ করে দিলাম, ঠিক আছে। আর আমি বলতে পারি এইচ এফ বাই এল মানে কত আমাদের আই, এ বাই পি মানে কত আমাদের এম, তাহলে এখানে থাকলো কত, ওমেগা বাই কত এফ প্রাইম ইন্টু কত ভি স্কয়ার। আর এখন এই পাশে এ স্কয়ার, এই পাশে কত হবে, রুট হবে, তাই করলাম রুট। আমি এখানে যে সাজায় যদি লিখি, তাহলে আই এম এর জায়গায় লিখতে পারি আমি ইএমআই, তাই না, একই কথা।
আর যেহেতু এরকে এ স্কয়ার কিন্তু এর রুট করতে হবে, এটা রুট করতে হবে, তাহলে রুট ওমেগা বাই কত এ প্রাইম সমান সমান কত ভি থাকে, ঠিক আছে, ভি থাকে। এখন দেখেন তাহলে এই লাইনে আমাদের প্রমাণ শেষ। তাহলে এখন দেখেন এই যে স্যার ভি, এই যে স্যার ওমেগা বাই এফ প্রাইম, সরি ওমেগা বাই এফ প্রাইমের মান কত সি, তো যেহেতু প্রমাণে সিটা আগে আছে, আবার ভালো করে বুঝেন, রুট ওভার ওমেগা বাই এফ প্রাইমের মান কত সি, রুট ওভার ওমেগা বাই এফ প্রাইমের মান সি, এই যে আমি সি লিখলাম, এই আমি সিটাকে কি লিখলাম আগে লিখলাম, আর রুট ওভার এম আই আছে, রুট ওভার এম আই আছে, এম আই লিখলাম, আর এই যে ভি জায়গায় আমার ভি কিন্তু থাকলো, আমাকে চেয়েছে ভি সমান সমান সি রুট ওভার এম আই, ভি সমান সমান সি রুট ওভার কত এম আই। দেখেন আমাকে কিন্তু এটা কিন্তু চেয়েছে, এটা হচ্ছে তার মানে কি ডার্সি পারলে চেজি পারা যাবে, ডার্সি পারলে চেজি পারা যাবে। আর চেজি পারতে গেলে অবশ্যই আমাদের এই মানগুলো মুখস্থ রাখতে হবে। দেখেন তাহলে এই ছিল স্যার আমাদের স্যার এসে ফ্লুইড মেকানিক্সের 7ম অধ্যায়ের প্রমাণ এবং হাইড্রোলিক্সের 9ম অধ্যায়ের প্রমাণ। এই দুটো প্রমাণ নিয়ে কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্ব ভোগে, ঠিক আছে। আমাদের 8ম অধ্যায়ে কিন্তু আমাদের একটা হাইড্রোলিক্সের একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে কি যে হঠাৎ বৃদ্ধিজনিত কারণে বা হঠাৎ প্রসারণজনিত কারণে হেড লস, এই প্রমাণটা করলে তারপর কিন্তু আমরা কিন্তু অঙ্ক করা শুরু করবো ইনশাআল্লাহ। তো আগামী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।